ইরান আবারও তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে পুনর্গঠনের পথে এগোচ্ছে, যদিও জাতিসংঘ সম্প্রতি দেশটির উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা গোয়েন্দার সূত্রের তথ্য অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরেও ইরান চীনের সহযোগিতায় তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশেষ করে চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট নামের এক ধরনের রাসায়নিক ইরানে আমদানি হচ্ছে, যা কঠিন জ্বালানি চালিত মিসাইল তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের কাছে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র সম্পর্কিত উপকরণ রপ্তানি নিষিদ্ধ। তবুও গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে চীন থেকে একাধিক জাহাজে এসব উপাদান বান্দার আব্বাস বন্দরে এসে পৌঁছেছে। গোয়েন্দা তথ্য বলছে, এই চালানগুলোর মোট পরিমাণ প্রায় ২,০০০ টন, যা ইরানের পুরো মিসাইল মজুদ পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপ মূলত গত জুনে সংগঠিত ইসরায়েল ইরান সীমান্ত সংঘর্ষের পরের ফলাফল। ওই সংঘর্ষে ইসরায়েলি বিমান বাহিনী ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস করে দেয়, যার ফলে ইরানের মিসাইল মজুদ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন দেশটি সেই ঘাটতি পূরণ করতে নতুন সরঞ্জাম সংগ্রহ করছে। এই মিসাইলগুলো শুধু ইরানের জাতীয় প্রতিরক্ষা নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রগোষ্ঠীগুলোকেও সমর্থন যোগাতে ব্যবহৃত হয়, যেমন ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার কিছু প্রো ইরানিয়ান ইউনিট। তাই পশ্চিমা দেশগুলো মনে করছে, ইরানের এই পুনর্গঠন শুধু অভ্যন্তরীণ প্রতিরক্ষার অংশ নয়, এটি আসলে এক বৃহত্তর আঞ্চলিক শক্তির প্রদর্শনের কৌশল। জাহাজ ট্র্যাকিং রিপোর্টে দেখা গেছে, এই উপকরণগুলো চীনের বিভিন্ন বন্দর যেমন ঝুহাই ও গুয়াংজু থেকে যাত্রা শুরু করে ইরানের বন্দর আব্বাস বন্দরে পৌঁছেছে। এমভি বাশ নামের এক জাহাজ ১৫ সেপ্টেম্বর চীন থেকে রওনা হয়ে ২৯ সেপ্টেম্বর ইরানে পৌঁছায় এবং পরে আবার চীনে ফিরে যায়। অন্যদিকে বার্জেন নামের আরেকটি জাহাজ ২ অক্টোবর চীনের গুয়াংজু বন্দর ছাড়ে, ১৬ অক্টোবর ইরানে পৌঁছায় এবং ২১ অক্টোবর ফিরে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই জাহাজগুলোর কিছু ট্রান্সপন্ডার বা অবস্থান নির্দেশক ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা সাধারণ নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য পরিবহনের সময় করা হয়। এসব জাহাজ ও সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। চীনের অবস্থান নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা এই নির্দিষ্ট চালান সম্পর্কে অবগত নই, তবে চীন সর্বদা আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বৈত ব্যবহারের উপকরণের রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তিনি আরও যোগ করেন, ইরানের পারমাণবিক ইস্যু কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান করা উচিত। নিষেধাজ্ঞা ও স্ন্যাপব্যাক পদ্ধতি কোনো গঠনমূলক ফল দেয় না। এই বক্তব্যে বোঝা যায়, চীন সরাসরি দায় অস্বীকার করলেও তারা ইরানের প্রতি এক ধরনের কূটনৈতিক সহনশীল অবস্থান বজায় রাখছে। তবে বিশেষজ্ঞদের মতে, চীনের এই অবস্থান বাস্তবে এক ধরনের কৌশলগত ভারসাম্য রক্ষা। কারণ সোডিয়াম পারক্লোরেট জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় সরাসরি না থাকলেও এটি অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরির মূল উপাদান, যা ব্যালিস্টিক মিসাইলের জ্বালানিতে ব্যবহৃত হয়। তাই এটি ধূসর অঞ্চলে পড়ে, অর্থাৎ আইনগতভাবে সরাসরি নিষিদ্ধ না হলেও অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এর ব্যবহার স্পষ্টতই উদ্বেগজনক। পশ্চিমা গোয়েন্দারা বলছেন, এই ধরনের রাসায়নিক পদার্থই এখন ইরানের জন্য নিষেধাজ্ঞার ফাঁক গলে মিসাইল প্রযুক্তি এগিয়ে নেওয়ার বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবার কার্যকর হওয়ার পর ইরানকে নতুন করে চাপের মুখে ফেলার চেষ্টা চলছে। কিন্তু এই ঘটনার পর প্রমাণিত হচ্ছে, এই নিষেধাজ্ঞাগুলোর বাস্তব প্রয়োগ খুব সীমিত। কারণ বিশ্ববাজারে রাসায়নিক পদার্থের বাণিজ্য এত জটিল যে কোন উপকরণ সামরিক কাজে ব্যবহার হবে আর কোনটি শিল্পক্ষেত্রে তা আলাদা করা প্রায় অসম্ভব। ফলে ইরান এখন এই স্পষ্টতাকে নিজের সুবিধায় পরিণত করছে। পশ্চিমা নীতি নির্ধারকেরা উদ্বেগ প্রকাশ করছেন যে ইরান এই পুনর্গঠন শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন এক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। ইসরায়েল ইতিমধ্যে সতর্ক করে বলেছে, যদি তেহরান মিসাইল সক্ষমতা বাড়াতে থাকে তারা আগেভাগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করছে, যাতে কোনো ধরনের উত্তেজনা দেখা দিলে
তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এটিকে জাতীয় প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অধিকার বলে ব্যাখ্যা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কখনো কারো অনুমতির অপেক্ষায় থাকবে না। এই বক্তব্যে তেহরানের দৃঢ় অবস্থান পরিষ্কার, তারা পশ্চিমা চাপ সত্ত্বেও নিজেদের সামরিক উন্নয়ন চালিয়ে যাবে। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মিসাইল কারখানা, গবেষণাগার ও বন্দর শহরগুলোতে কার্যত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। অনুমান করা হচ্ছে, এই কর্মসূচি সফল হলে ইরান আগামী 1 বছরের মধ্যেই পুনরায় একটি পূর্ণাঙ্গ ব্যালিস্টিক মিসাইল শক্তি হিসেবে ফিরে আসবে। এতে শুধু ইসরায়েল নয়, বরং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং এমনকি ইউরোপের দক্ষিণাঞ্চলও নতুন করে নিরাপত্তা চাপে পড়বে। এই ঘটনাপ্রবাহ আবারও তুলে ধরছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থার দুর্বলতা এবং বৈশ্বিক অবিস্তার প্রচেষ্টার বাস্তব জটিলতা। দ্বৈত ব্যবহারের পণ্য, রাসায়নিক পদার্থ সহজেই বাণিজ্যিক নামে রপ্তানি করা হয়, ফলে সেগুলোর সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা তা নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ইরানের কৌশল এক ধরনের ছায়া প্রযুক্তি যুদ্ধ, যেখানে আইনের ফাঁক গলে প্রযুক্তি ও অস্ত্র উন্নয়ন চলতে থাকে, অথচ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কার্যত হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হন। আগামী কয়েক মাসেই বোঝা যাবে ইরান কতদূর এগোতে পারে এই মিসাইল পুনর্গঠন পরিকল্পনায়, আর তার প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যের এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এখন আন্তর্জাতিক নিরাপত্তা নীতির অন্যতম প্রধান পরীক্ষায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, জাতিসংঘের নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক নজরদারি সত্ত্বেও ইরান যদি চীনের সহায়তায় আবারও তার মিসাইল শক্তি পুনর্গঠন সম্পন্ন করে, তাহলে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য কি পুরোপুরি বদলে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।